হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন আরেকটা দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলতে চলে আসলাম। আজকে সেনজেনভুক্ত আরেকটা দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো। দেশটা আমাদের সবার কাছে খুবই পরিচিত একটা নাম, যার নাম হচ্ছে পর্তুগাল। তো পর্তুগাল বাঙালি অধ্যুষিত ইউরোপিয়ান একটা কান্ট্রি হিসেবে আমাদের মাঝে অনেক বছর ধরে পরিচিত। আর অভিবাসন নীতির কারণে বিগত কয়েক বছরে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু পর্তুগালে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমি রিসেন্টলি পর্তুগালে গিয়েছিলাম গত বছরের শেষে, নভেম্বর মাসের দিকে। তো ওখানে আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাইয়া আছেন, জহুরুল ইসলাম মুন ভাইয়া। উনি ওনার পরিবার নিয়ে ওখানে অনেক বছর ধরে বসবাস করছেন। তো সেখানে ওনাদের সাথে কিছু সময় কাটিয়ে ওখানে বাংলাদেশি কমিউনিটির সাথে টুকটাক কিছু আলাপ আলোচনার পরে আমি সেখানকার যেই স্টাডি অপরচুনিটিস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আছে, সেই সাথে শুধু স্টাডি না, ওয়ার্ক অপরচুনিটিস এবং ওভারঅল কি ধরনের অপরচুনিটিস দিয়ে থাকে, সেই সাথে অসুবিধাগুলোই বা কি 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 ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় সেখানে যাওয়ার ক্ষেত্রে, এই ধরনের বিষয়গুলো মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম। তো আমার সেই পর্তুগাল ট্রিপের অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওটা। আমি ওখানে গিয়ে জানতে পেরেছি যে যারা হায়ার স্টাডির জন্য ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান তাদের জন্য পর্তুগাল অনেক ভালো একটা অপশন হতে পারে। তাদের মতামতের ভিত্তিতে আমি এটা বলছি। তো আমার আজকের এই ভিডিওতে আমি যে পর্তুগালের ট্রিপে গিয়েছিলাম সেখানে বর্তমানে পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি ভাই বোনদের থেকে প্রাপ্ত তথ্য এবং সেই সাথে ইন্টারনেট ব্রাউজিং করে যে সমস্ত ইনফরমেশন আমি গ্যাদার করেছি তার আলোকে পর্তুগালে স্টাডি করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, রিকমেন্ডেড কিছু ইউনিভার্সিটি এবং সেই সমস্ত ইউনিভার্সিটিতে কি ধরনের স্কলারশিপ অফার করা হয়ে থাকে, টিউশন ফিজ, অ্যাপ্লিকেশন প্রসিজার, এই সমস্ত বিষয়ে তো আলোচনা করবই। সেই সাথে সেখানকার জীবনযাত্রা কেমন এবং জব অপরচুনিটি, পিয়ার ফ্যাসিলিটিস, এই ধরনের খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো শুরু করার আগে বরাবর আমি যেটা করি, দেশটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাচ্ছি। পর্তুগাল অফিসিয়ালি যার নাম হচ্ছে পর্তুগিজ রিপাবলিক। এটা সাউথ ওয়েস্টার্ন ইউরোপের একটা কান্ট্রি। এর যে লার্জেস্ট সিটি এবং ক্যাপিটাল সিটি তার নাম হচ্ছে লিসবন, এবং দ্বিতীয় বৃহত্তম যে সিটিটা আছে তার নাম হচ্ছে পোর্তো। তো এখানকার যে ল্যাঙ্গুয়েজটা অফিসিয়ালি ফলো করা হয় সেটা হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। এর সাথে স্প্যানিশের যথেষ্ট মিল রয়েছে এবং ইংলিশেরও ইনফ্লুয়েন্স রয়েছে। এখানে ইংলিশ স্পিকারও প্রচুর পেয়ে যাবেন, কারণ পর্তুগালে মাল্টি ন্যাশনালিটির যে নাম্বারটা সেটা অনেক বেশি অন্য অনেক ইউরোপিয়ান কান্ট্রির থেকে। আর এখানকার যে কারেন্সির নাম হচ্ছে ইউরোস। তো এবারে স্টাডি ডেস্টিনেশন হিসেবে পর্তুগালকে কেন চুজ করবেন, কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয় সেই বিষয়টাতে একটু আলোকপাত করছি। তো পর্তুগালের বিগেস্ট যে বেনিফিট সেটা হচ্ছে এখানকার যেই লিভিং কস্ট এবং টিউশন ফিজ, ওভারঅল কস্টটা মডারেট একটা লেভেল মেনটেন করে। খুব বেশি হাইও না আবার খুব বেশি লো না, মোটামুটি অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে থাকে। এবং এডুকেশন যে কোয়ালিটি সেটা হাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কের ট্রেন্ডটা ফলো করে। আর আমাদের বাংলাদেশিদের জন্য বিগেস্ট একটা বেনিফিট আমি যেটা পর্তুগালে যাওয়ার পরে দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। আমি যেই মোটামুটি 7-8 দিনের মতো স্টে করেছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে ব্যাক করেছি, কারণ এত বেশি বাংলাদেশি। আমি মেট্রোতে উঠছি বা ট্রামে যেখানে যাই না কেন, আশেপাশ থেকে শুধু বাংলাদেশিদের বাংলা ভাষায় কথা বলাটা শুনতে পাচ্ছিলাম। আর এটার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পর্তুগালের ওয়েদার। পর্তুগালের ওয়েদারটা খুবই সুন্দর। এটা আমাদের বাংলাদেশিদের জন্য খুব বেশি এক্সট্রিম না। আমি হাঙ্গেরিতে ছিলাম, এখন বর্তমানে চেক রিপাবলিকে আছি, এবং নর্ডিক যে কান্ট্রিগুলো আছে আমাদের বাংলাদেশিদের জন্য এই সমস্ত কান্ট্রিতে সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যায়। আমার যেমন শুরুতে এসে খুব বেশি প্রবলেম হচ্ছিল, ইভেন এখনো প্রবলেম হয়, কারণ টেম্পারেচার বিলো 0 চলে যায় ম্যাক্সিমাম সময়। উইন্টারে -10-11 এরকম থাকে। এখানে যেমন এখন মোটামুটি -10-11 টেম্পারেচার যাচ্ছে এবং প্রচুর স্নোফল হয়, স্নোতে চারপাশটা কাভার হয়ে থাকে। তো আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশ থেকে এসেছি তাদের জন্য কিন্তু এই ধরনের এক্সট্রিম ওয়েদারে সার্ভাইভ করাটা খুবই টাফ।
পর্তুগালে এই ধরনের কোনো প্রবলেম নেই। ওখানকার ওয়েদার মোটামুটি নাতিশীতোষ্ণই বেশি থাকে, ইভেন উইন্টারেও টেম্পারেচার কখনোই হিমাঙ্কের নিচে যায় না। এটা মোটামুটি আপনার 7-8 ডিগ্রি টেম্পারেচার, এটা উইন্টারের টেম্পারেচার। আর সামারে মোটামুটি বাংলাদেশের মতোই হয়, তবে বাংলাদেশে যে গ্রীষ্মের টেম্পারেচার 40+ হয়ে যায় এত বেশি হয় না, 30-35 এই ধরনের টেম্পারেচার একটা থাকে। তো ওয়েদারের হিসেবে পর্তুগাল খুবই ভালো। তো এই জন্য দেখা যায় যে আমরা গ্রীষ্মপ্রধান যারা দেশ থেকে এসেছি সেই সমস্ত মানুষ দেখা যায় সেই ধরনের ওয়েদারে অ্যাডজাস্ট করতে তাদের জন্য সুবিধা হয়। প্লাস বিজনেস সেট আপের যদি চিন্তা ভাবনা কারো থাকে তার জন্য পর্তুগাল ওয়ান অফ দ্য বেস্ট ইউরোপিয়ান কান্ট্রি। আমি যেখানে ছিলাম সেখানে এটা ছিল মার্তিম মুনিজ বলে একটা জায়গা আছে, এটাকে বাংলা পাড়া বলে আখ্যায়িত করে থাকে পর্তুগালের স্থানীয়রা। এর কারণটা হচ্ছে এই মার্তিম মুনিজ এরিয়াতে যত রেস্টুরেন্ট থেকে শুরু করে যত ধরনের দোকানপাট আছে মোটামুটি সবার মালিকানাই হচ্ছে বাংলাদেশিদের। তো এই এক্সাম্পলটা থেকে বুঝতে পারছেন যে পর্তুগালে বিজনেস এস্টাবলিশ করাটা খুবই সহজ। আমার যে ভাইয়ের কথা বললাম ওনার থেকে যেটুকু শুনেছি উনি নিজেই বিজনেসম্যান। তো পেপার ওয়ার্কের ঝামেলাটা পর্তুগালে অনেকটাই কম। আপনার মোটামুটি একটা পুঁজি যদি থাকে তাহলে ছোটখাটো একটা বিজনেস আপনি খুব সহজে ওখানে স্টার্ট করতে পারবেন। এবারে একটু পর্তুগালে স্টাডির ব্যাপারে আসছি সরাসরি। পর্তুগালে ইনটেক সাধারণত দুইটা, একটা ফল ইনটেক আর একটা হচ্ছে স্প্রিং ইনটেক। ফল ইনটেকটা শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবরে এবং স্প্রিং ইনটেকটা ফেব্রুয়ারি বা মার্চে শুরু হয়। তো ফল ইনটেকটাই হচ্ছে মেইন ইনটেক, কারণ এই ইনটেকে সব ধরনের কোর্সই ইংলিশে অফার করা হয়ে থাকে। আর স্প্রিং যে ইনটেকটা আছে যেটা ফেব্রুয়ারি বা মার্চে শুরু হয়, এই ইনটেকে দেখা যায় যে হাতে গোনা কিছু সাবজেক্ট ইংলিশে অফার করা হয়ে থাকে, বাকি সবই দেখা যায় যে পর্তুগিজ বা অন্য ল্যাঙ্গুয়েজে অফার করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশনের যে ডেডলাইনটা থাকে সেটা হচ্ছে ফল ইনটেকের জন্য অ্যাপ্লিকেশনটা সাধারণত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলমান থাকে। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই ডেডলাইনটা ভ্যারি করতে পারে। আর যে স্প্রিং ইনটেক আছে সেটার অ্যাপ্লিকেশনটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকে। এবারে আমি কিছু ইউনিভার্সিটি রিকমেন্ড করব যেগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট খুঁজে পেতে পারেন। ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথমেই আছে ইউনিভার্সিটি অফ লিসবন, ইউনিভার্সিটি অফ পোর্তো, ইউনিভার্সিটি অফ কোইম্ব্রা, নোভা ইউনিভার্সিটি অফ লিসবন, ইউনিভার্সিটি অফ মিনহো, পলিটেকনিক ইনস্টিটিউট অফ পোর্তো এবং ইউনিভার্সিটি অফ আলগ্রেভ। তো যেহেতু ইউনিভার্সিটির নাম বললাম একটু টিউশন ফিজের রেঞ্জটাও বলে দেই। স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কোর্স টু কোর্স এই টিউশন ফিজটা ভ্যারি করে থাকে। তো পর্তুগালে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাভারেজ যে টিউশন ফিজটা আছে সেটার রেঞ্জটা আমি বলে দিচ্ছি। ব্যাচেলরের জন্য পার ইয়ার 3000 থেকে 7000 ইউরোজ, মাস্টার্সের জন্য 3500 থেকে 8000 এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে 2500 থেকে 6000 ইউরোজ। এই রেঞ্জে টিউশন ফিসটা ভ্যারি করে। এগুলো পাবলিক ইউনিভার্সিটির। যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে এর থেকে অনেক বেশি একটা রেঞ্জের টিউশন ফিস আপনাকে বহন করতে হবে। তো যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্টের সিজিপিএ যে রিকোয়ারমেন্টটা আছে সেটা মিনিমাম 3.50 বা তার বেশি হতে হবে এসএসসি এবং এইচএসসিতে। আর মাস্টার্সের ক্ষেত্রে আমি সিজিপিএ রিকোয়ারমেন্টের ইনফরমেশন তেমন একটা পাইনি, তবে বলা হয়েছে যে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আপনার ব্যাচেলার্স ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে। এবং ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্টটা চাচ্ছে হচ্ছে 6। তবে বেশ কিছু ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন যেগুলোতে ইংলিশ প্রফিসিয়েন্সি ওয়েব করা আছে, সেক্ষেত্রে আপনারা এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি বরাবর যেটা বলি, যেহেতু হায়ার স্টাডির জন্য আপনারা দেশের বাইরে আসছেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আইএলটিএস হোক বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হোক এটা দিয়ে রাখার। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে না ইংলিশ প্রফিসিয়েন্সি, তারা খুব ইজিলি অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দেয়। তবে ভিসা ইন্টারভিউয়ের সময় দেখা যায় যে ভিসা অফিসার এটা নিয়ে ভেজাল করতে পারে যদি আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে। ইউনিভার্সিটির নাম বলেছি, আমি টিউশন ফিজও বলেছি। এবারে কিছু স্কলারশিপের কথা বলবো যেগুলো এই সমস্ত ইউনিভার্সিটিতে অফার করা হয়ে থাকে। সেন্ট্রালি একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ আছে পর্তুগালে, সেটা হচ্ছে পর্তুগিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা পর্তুগাল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে অফার করা হয়ে থাকে। সেই সাথে ইরাসমাস প্লাস প্রোগ্রামের কিছু প্রোগ্রামও বিভিন্ন ইউনিভার্সিটিতে অফার করা হয়ে থাকে।
এর বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে কিছু স্কলারশিপ আছে নিড বেসড, কিছু স্কলারশিপ আছে মেরিট বেসড। ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি অফ পোর্তো এবং ইউনিভার্সিটি অফ লিসবনে অনেক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এগুলো ফুল ফান্ডেড বা পার্শিয়ালি ফান্ডেড বা ফি ওয়েভার এই ধরনের স্কলারশিপ আকারে দেওয়া হয়ে থাকে। এর বাইরে আর দুইটা স্কলারশিপের কথা বলছি, একটা হচ্ছে স্যান্তান্দার স্কলারশিপ আর একটা হচ্ছে ক্যালোস্টে গুলবেনকিয়ান ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপটা শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রি থেকে যেসব স্টুডেন্ট বিলং করে তাদের জন্য দেওয়া হয়। যেহেতু বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত, সে কারণে বাংলাদেশি স্টুডেন্টরাও এই স্কলারশিপের জন্য এলিজিবল। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পর্তুগালের মোটামুটি সিস্টেম হচ্ছে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তার নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবারে পর্তুগালে আসার পরে আপনাদের লাইফটা কিরকম হবে সেই ব্যাপারে একটু ধারণা দেওয়ার জন্য এখানকার যে লিভিং কস্ট আছে সেই বিষয়টাতে আলোচনা করছি। পর্তুগালে লিভিং কস্ট একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাভারেজে 600 থেকে 900 ইউরোজের মধ্যে হয়ে থাকে। স্টুডেন্টরা যদি শেয়ার্ড রুমে অবস্থান করে সেক্ষেত্রে কস্টটা আরও বেশি কমে যাবে। এখানে যে অ্যাকোমোডেশন কস্টটা আছে সেটাই সব থেকে হাই একটা কস্ট। এটা হচ্ছে মোটামুটি রেঞ্জটা আমি যেটুকু জানতে পেরেছি 250 থেকে 500 ইউরোজের মতো হয়ে থাকে শেয়ার্ড অ্যাপার্টমেন্টগুলোতে। আর ওভারঅল সবকিছু মিলিয়ে মোটামুটি 600 থেকে 900 ইউরোজের মধ্যে একটা স্টুডেন্ট মান্থলি কস্ট ফুলফিল করে ফেলতে পারে। তো এই যে কস্টটা আছে সেইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে ম্যানেজ করে থাকে। পর্তুগালে পার্ট টাইম জব ফ্যাসিলিটিস যথেষ্ট ভালো। ফুড ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট জব, সুপার শপস, এই ধরনের জবগুলো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা করে থাকে। এবং জবের টাইপ ভেদে একটা স্টুডেন্টকে পার আওয়ার যে স্যালারি দেওয়া হয় সেটা মোটামুটি 5 থেকে 10 ইউরোজের মধ্যে হয়ে থাকে। আর স্টুডেন্টদের জন্য পর্তুগালে ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক করার পারমিশন আছে। একটা স্টুডেন্ট উইকলি 20 আওয়ার্স জব করতে পারে এবং উইকেন্ডে বা সেমিস্টার ব্রেকের ক্ষেত্রে উইকলি 40 আওয়ার্স পর্যন্ত বা ফুল টাইম জব যখন করবে 40 আওয়ার্স পর্যন্ত জব করার সুযোগ রয়েছে। ফুল টাইম জবের ক্ষেত্রে পর্তুগালে যে স্যালারি আছে, এখানে মিনিমাম স্যালারির ব্যাপারটা আমি জানি না, তবে অ্যাভারেজে এখানকার যে স্যালারিটা দেওয়া হয় ফুল টাইম জব হোল্ডারদের সেটা 1200 থেকে 2500 ইউরোজ পার মান্থ। এবারে পিয়ার ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে আসছি, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। পর্তুগাল পিয়ার ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে বেশ ওয়েল নোন একটা কান্ট্রি, ইজি পিয়ার ফ্যাসিলিটিস দিয়ে থাকে। গত বছর পর্যন্ত পর্তুগালের সেফ এন্ট্রিটা ওপেন থাকার কারণে প্রচুর অভিবাসী পর্তুগালে গিয়ে ওখানে স্থায়ী হয়েছেন। তবে এটার জন্য কিছু জটিলতারও সৃষ্টি হয়েছে, যার কারণে বর্তমানে সেফ এন্ট্রিটা বন্ধ আছে। তো পর্তুগালের যে পিয়ার ফ্যাসিলিটিস এটা হচ্ছে, আপনি 5 বছর লিগালি ওখানে বসবাস যদি করেন, অবশ্যই ওয়ার্ক ভিসাতে, নট এ স্টুডেন্ট ভিসা। তো 5 বছর ওখানে বসবাস করার পরে আপনি পিয়ারের জন্য এলিজিবল এবং 6 বছর পরে আপনি পর্তুগিজ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার গ্র্যাজুয়েশনের পরে যদি আপনি জব সিকার হিসেবে অ্যাপ্লিকেশন করতে চান জব সিকিং ভিসার জন্য, তার জন্য আপনি অ্যালাউড। সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত জব সিকিং ভিসা প্রদান করা হয়। এই সময়ের মধ্যে আপনারা ফুল টাইম জব ম্যানেজ করে ফেলতে পারলে আর কোনো প্রবলেম নেই, ওয়ার্ক ভিসাতে তখন কনভার্ট করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে স্পাউস ভিসা বা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা, বিশেষ করে স্পাউসকে আপনারা সঙ্গে করে নিয়ে আসতে পারেন কিনা। এটা আমার মোটামুটি সব ভিডিওতেই কোনো না কোনো কমেন্ট থাকে। এই ব্যাপারে যাওয়ার আগে আপনাদের আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিতে চাই। আপনাদের একটু জিনিসটা বুঝতে হবে, যারা মনে করেন যে সঙ্গে করে স্পাউসকে নিয়ে আসবেন, এটা মোস্ট লাইকলি ইম্পসিবল, আপনি যেই দেশে যান না কেন। এর কারণটা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে নিজে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করছেন, সঙ্গে আপনি স্পাউসকে কিভাবে নিয়ে আসবেন? আপনি যে সেই দেশে লিগালি বসবাস করছেন সেটাতে একটা প্রুফ লাগে, যেটা আপনি যে দেশে যান না কেন ওখানে যাওয়ার পরে কিছু পেপার ওয়ার্ক করার পরে আপনাকে টেম্পোরারি রেসিডেন্স পারমিট একটা দেওয়া হয়ে থাকে। এইটা হচ্ছে আপনার প্রুফ যে আপনি লিগালি ওখানে স্টুডেন্ট ভিসায় আছেন। এই ডকুমেন্ট ছাড়া ম্যাক্সিমাম কান্ট্রিতেই আপনি
স্পাউস ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিছু দেশে দেখা যায় যে টিআরসি থাকার পরেও অ্যাপ্লাই করতে পারে না, একটা নির্দিষ্ট টাইম থাকার পরে তারপরে অ্যাপ্লাই করতে পারে। পর্তুগালে এমনটা না। পর্তুগালে আপনি যাওয়ার পরে যে রেসিডেন্স পারমিট কার্ডটা পাবেন, এটা আপনি হাতে পাওয়ার পরপরই আপনার স্পাউসের জন্য বা চিলড্রেনের জন্য ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তবে আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনাকে এই টিআরসি বা রেসিডেন্স পারমিট কার্ডটা তো কেউ দিবে না। এটা আপনি পাবেন পর্তুগালে যাওয়ার পরে, ওখানে কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করার কিছুদিন পরে আপনাকে এটা দেয়া হবে। তো এই হচ্ছে পর্তুগালে স্টাডি অপরচুনিটিস এবং লাইফস্টাইল নিয়ে আমার পক্ষ থেকে আমার যেটুকু ইনফরমেশন জানা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।